করিডোর নিয়ে আলোচনা হলেও হয়নি চুক্তি। প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ, অপতথ্য না ছড়ানোর আহ্বান নিরাপত্তা উপদেষ্টা। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করা হয়নি। একেবারে প্রাথমিক পর্যায়ে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, সেটাও মানবিক প্যাসেজের ব্যাপারে। অনির্বাচিত বলে করিডোর নিয়ে লুকোচুরি করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ বিএনপি নেতা রিজভীর। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনি নির্বাচিত নন, জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট চায় 12 দলীয় জোট। নির্বাচন ঘিরে বড় সাইবার হামলার শঙ্কা সরকারের, এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ তথ্য উপদেষ্টার। দুই উপদেষ্টার সাবেক পিও, এপিএস ও সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, তদবির ও কমিশন বাণিজ্যের অভিযোগ। এবং টি-20 নতুন দলের নতুন অধিনায়ক লিটন দাস দায়িত্ব পেলেন 2026 বিশ্বকাপ পর্যন্ত। পাকিস্তান ও আমিরাত সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা, সহ অধিনায়ক শেখ মেহেদী। মানবিক করিডোর নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, এ নিয়ে কোনো সমঝোতা বা চুক্তি সই করেনি সরকার। বলেছেন, রাখাইনে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ, আর তাই অপতথ্য ছড়ানো বন্ধের আহ্বান তার। এদিকে মিয়ানমারে গৃহযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। নীতিগত সম্মতি, ছোট্ট শব্দটার ওজন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেইলস এখন যাচ্ছি না। রাখাইনে জল সহায়তা পৌঁছে দিতে মানবিক করিডোরের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্তের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। এই অপতৎপরতা যদি বন্ধ না করা হয়, তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও। সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, আগামীতে আবার রাজপথে নামা হবে। সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছিলেন, এ ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এবার বিষয়টি আরও পরিষ্কার করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করা হয়নি। একেবারে প্রাথমিক পর্যায়ে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, সেটাও মানবিক প্যাসেজের ব্যাপারে। তবে সেই আলোচনাকে প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারে কোনো প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে না বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের গণমাধ্যমের এমন প্রোপাগান্ডার সমালোচনা করেন খলিলুর রহমান। মিয়ানমারে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, কিন্তু যেটা সত্য সেটা সামনে আসলে এমনিতেই এগুলো মিলিয়ে যাবে। আর যুদ্ধ হলে আপনাদের কি মনে হয় চীন চুপচাপ বসে থাকতো? মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় উল্লেখ করে কূটনৈতিক আলোচনায় বাস্তবসম্মত ফলাফলের বিষয়ে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান, এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই। আর ইতিহাস বলে, রোহিঙ্গা সংকটের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়ে সমাধান হয়। 1971 সালের মুক্তিযুদ্ধ কিংবা আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র এর উদাহরণ হয়ে আছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, কোনোভাবেই রোহিঙ্গাদের এদেশের নাগরিকত্ব দেয়া হবে না। প্রত্যাবাসনের পথ কঠিন হলেও সেই পথেই হাঁটবে বাংলাদেশ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।
অনির্বাচিত বলেই রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে অন্তর্বর্তী সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এদিকে নির্বাচন দিতে দেরি করলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে বলে দাবি করেছেন জয়নুল আবদিন ফারুক। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছতে মানবিক করিডোর দেয়া না দেয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে সরকার। করিডোর দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা কথা আসলেও বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দলই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ক্ষোভ ঝাড়ছেন অন্তর্বর্তী সরকারের উপর। আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে? রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, অনির্বাচিত বলেই অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর প্রসঙ্গে খোলাসা করছে না, এতে জনমনে সন্দেহ জেগেছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন, জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্র করার সুযোগ পাবে, তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কার হবে আমার ভোট আমি দেব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে, সেই সংস্কার করে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন চায়, সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরেভিচ খোজিন। এ সময় বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কয়েকটি এরিয়াতে তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশের বিনিয়োগের জন্য এবং ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে। বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চায় রাশিয়া। প্রয়োজন হলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে বলেও রাশিয়ার রাষ্ট্রদূত আশ্বস্ত করেছে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হতে হবে। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন রাজনীতিবিদরাও। আলোচনায় উঠে আসে মুক্ত গণমাধ্যমের সংকট এবং সাংবাদিকতার ঝুঁকি প্রসঙ্গ। টানা 16 বছরের শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগ। এ কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, মিডিয়াকে ফ্যাসিবাদ থেকে টেনে তুলতে হবে। মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা উদ্দেশ্যমূলক। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি, দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন। অপতথ্য ঠেকাতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। ভয়ের মধ্যে থাকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মধ্যে ভোটের তাগিদ দিয়েছেন 12 দলীয় জোট। আর দলগুলোকে কিছুটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসার আহ্বান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির।
রাষ্ট্র সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় রোববার সকালে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। তবে এর দায়িত্ব কেবল কমিশনেরই নয়, ছাড় দিতে হবে দলগুলোকেও। ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে। ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন। পৌনে 4 ঘন্টার বৈঠকে কমিশনের 110 প্রস্তাবের সঙ্গে একমত হয় 12 দলীয় জোট। তবে সরকারের মেয়াদ ও প্রার্থীর বয়স কমানোর বিপক্ষে তারা। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি সহ কমিশনের 48 প্রস্তাবের বিরোধিতা করে জোটটি। সংসদের মেয়াদ যে 4 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা এটা সম্পূর্ণ বিরোধিতা করেছি। একজন কচিকাঁচা শিশুকে আমরা সংসদে প্রেরণ করতে পারি না আইন প্রণয়নের জন্য। মেম্বারদের ভোটে চেয়ারম্যান এবং কাউন্সিলরদের ভোটে মেয়র, এই ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করেছি এবং ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন। যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বিকেলে কমিশনের সঙ্গে বৈঠকে সংস্কার শেষে দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি। সংবিধান সংস্কার, সেখানে জনসম্পৃক্ততা প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং জনপ্রতিনিধিরা জাতীয় সংসদে এই সংস্কারগুলো করবেন। 71 ও 24-কে একই পাল্লায় না মাপার আহ্বান জানান দলটির নেতারা। বাদ দিয়ে এখন যে বিষয়টি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ঘিরে দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছে সরকার। ফেসবুক, ইউটিউবে ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর শঙ্কা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের। অপপ্রচার রোধে তাই এখন থেকেই সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেসবুক কিংবা ইউটিউবে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা নির্বাচন ইস্যুতে জনপ্রিয় বিশ্লেষক, রাজনীতিবিদদের নিয়ে তৈরি করা হচ্ছে ভুয়া টকশো। তথ্য যাচাইকারী ও গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, এসব টকশো কন্টেন্ট জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য কিংবা গুজব ছড়ানোর চেষ্টা আরো বাড়বে বলে মনে করছে সরকার। শুধু শহর নয়, গ্রাম থেকেও চলবে অপপ্রচার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আশঙ্কা করছেন, নির্বাচনকে ঘিরে হতে পারে বড় ধরনের সাইবার হামলা। আমার আশঙ্কা যে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় মিসইনফো, ডিসইনফো এবং সাইবার ক্রাইমের শিকার হবে নির্বাচনকে উপলক্ষ করে। তো সেই প্রেক্ষাপটে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি যেরকম বিল্ড আপের দরকার আছে আমাদের ব্যক্তিগত যোগাযোগের সক্ষমতা। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় যে কোনো অপতথ্যের প্রচার রোধে সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গ্রামাঞ্চলে অনেকেই এখনো আছেন যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই। তো ওখান থেকে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই, কিন্তু যেটা মিথ্যা তথ্য এবং অপতথ্য, এটাকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। এই সময় দেশের পাশাপাশি প্রতিবেশী ভারত থেকেও বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা। শেখ হাসিনার মতো চাটুকার সরকারের কারণেই পানির ন্যায্য হিস্সা মেলেনি, মন্তব্য মির্জা আব্বাসের। তদবির বাণিজ্যের অভিযোগে দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও এবং এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একইভাবে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অবৈধ সম্পদের খোঁজও নিচ্ছে সংস্থাটি। এদিন প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবের বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। এছাড়াও এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ওঠে কমিশন বাণিজ্যের অভিযোগ। এবার অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান নামার কথা জানালো দুদক। 2 জন উপদেষ্টা, যে এপিএস, পিএস এবং আরও একজন সাবেক সমন্বয়কের
বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ের নামে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম এবং ভাই জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। ভাইয়ের নিকট থেকে অধিক মূল্যে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে ফ্লোর ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এদিকে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অবৈধ সম্পদের খোঁজও করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রায় ঢল নামে মানুষের। দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নদী বাঁচাও আন্দোলনের নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার চাটুকারিতার কারণেই পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি। হাজার হাজার মানুষের পদযাত্রা, কেউ হেঁটে আবার কেউ বা ট্রাকে করে হাজির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই গণসমাবেশ। রোববার বেলা ৩টায় ব্যানার পোস্টার হাতে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশে যোগ দেন ৫ জেলার মানুষ। আন্দোলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ একাত্মতা জানায় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এই তিস্তা পারের মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এই ৫ জেলার মানুষের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। আমাদের উত্তরাঞ্চলের বৈষম্যের শিকার আমরা, এই অঞ্চলের বৈষম্যের শিকার থেকে আমরা আমাদের মুক্তি পেতে চাই। আজকের পরেও যদি দাবি মানা না হয় তাহলে এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার চাটুকারিতার কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে রংপুরের মানুষ। কিছুদিন আগে যে সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনোই পূরণ করার মতো সক্ষমতা রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করত। গণপদযাত্রা গিয়ে শেষ হয় রংপুর জেলা স্কুল মাঠে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশা আন্দোলনকারীদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও এবি পার্টির এই উপদেষ্টার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান দল দুটির কেন্দ্রীয় নেতা ও সহকর্মীরা। ধানমন্ডিতে তার প্রথম জানাজা হয়েছে। সোমবার সকালে সুপ্রিম কোর্ট ও বাদ জোহর বাইতুল মোকাররমে হতে পারে দ্বিতীয় ও তৃতীয় জানাজা। তবে দাফনের সময় এখনও নিশ্চিত করেনি পরিবার। দক্ষতা দিয়ে আইন অঙ্গনে নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রোববার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। খবর পেয়ে ছুটে আসেন পরিবার, পরিজন, আইন অঙ্গনের সহকর্মীরা। একজন মানুষ তার জুনিয়র আইনজীবীর প্রতি এত পরিমাণ অ্যাটেনশন কি করে দেয়, এবং এগুলো বইলেও শেষ করা যাবে না। এগুলো অনুভূতি, শুধু অনুভূতি থেকে যাবে। প্রত্যেকের মামলায় তিনি যে ভূমিকা রেখেছেন, এটি একজন শুধু লয়ার অবস্থায় থেকে তিনি এটা করেননি, বরং আমাদের মাঝে মাঝে মনে হয়েছে তিনি সত্যি আমাদের পরিবারের একজন সদস্য। কত বড় মাপের আইনজীবী ছিলেন এটা আপনাদেরকে বোঝানোর মতো ভাষা বা অবস্থা আমার নাই। আসেন রাজনৈতিক সহযোদ্ধারাও। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে তার দায়িত্বের কথা স্মরণ করেন দলটির আমির, আর উপদেষ্টা হিসেবে এবি পার্টিতে তার অবদানের কথা তুলে ধরেন দলটির চেয়ারম্যান। আইন অঙ্গনে যে সেবা দিয়ে গিয়েছেন, আল্লাহ যেন তার এই সেবাটাকে কবুল করেন এবং আইনের জগতে আইনের শাসন প্রতিষ্ঠায় তার এই অবদান যেন আগামীর বাংলাদেশকে সাহায্য করে আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কবুল করেন। বাদেশা প্রথম জানাজা ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং জাতীয় মসজিদে জানাজা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এই আইনজীবী। সর্বশেষ গত ২১ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গেল ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ৫ মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন। ১১ দফা দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দ্রুত সংকট সমাধান করে কর্মপরিবেশ ফেরানোর দাবি। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ।
বিশ সপ্তাহ ধরে বেতন পান না চা শ্রমিকরা। মানবেতর দিন কাটছে তাদের। এবার বেতন ভাতা সহ 11 দফা দাবিতে রাজপথে নামলেন তারা। রোববার দুপুর 12টার পর প্লেকার্ড ও লাল নিশান উড়িয়ে মিছিল নিয়ে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তারা জানান, গত কয়েক মাস ধরেই বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। দ্রুত সংকট সমাধান করে বাগানগুলোতে কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। কর্ম করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো বেতনাদি নাই। 4-5টা মাস হয়ে যাচ্ছে, আমাদের পেটে খানি নাই, বাচ্চা কাচ্চার মুখে হাত দিতে পারছি না। খালি কই যে এই সপ্তাহ দিম না, 8 সপ্তাহ দিম, 8 সপ্তাহ দিম না, এই সপ্তাহ দিম। প্রতিশ্রুতি শুনতে শুনতে আর ভালো লাগে না। আমরা দেখেন যে চা বাগানের চা শ্রমিককে আমার মনে হয় যে মানুষ বলেই গণ্য করছে না। আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। 2 ঘন্টা পর সেনাবাহিনী তাদের দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেন। 10 জন প্রতিনিধি আমরা সিলেক্ট করে ইউএন অফিসে পাঠানো হয়েছে। উইদিন 24 আওয়ার্স ইনশাআল্লাহ একটা সলিউশন আমরা পেয়ে যাব। বছর খানেক ধরেই সিলেটের চা বাগানগুলোতে বেতন ভাতা নিয়ে চলছে শ্রমিক অসন্তোষ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এবার বাণিজ্যের সংবাদ। ভোক্তা পর্যায়ে 19 টাকা কমে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1431 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের জন্য এই দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে নতুন দর। গত এপ্রিলে 12 কেজির বোতলজাত এলপিজির দর ছিল 1450 টাকা। অন্যদিকে চলতি মাসে অটো গ্যাসের দাম লিটারে 84 পয়সা কমিয়ে 65 টাকা 57 পয়সা নির্ধারণ করা হয়, যা গেল মাসে ছিল 66 টাকা 41 পয়সা। 12 কেজি সিলিন্ডারের মূল্য এপ্রিল মাসে ছিল 1450 টাকা। এটি এই মাসে অর্থাৎ মে মাসে হবে 1431 টাকা, অর্থাৎ প্রতি 12 কেজিতে কমেছে 19 টাকা। কোম্পানি বিক্রি করবে 1336 টাকায়, পাইকারি বিক্রি হবে 1386 টাকায়, খুচরা বিক্রয় হবে 1431 টাকা। আমরা তো এলপিজি প্রাইভেট যেটা এলপিজিটা প্রতি মাসেই কিন্তু করতেছি আমরা গণশুনানি ব্যতি রেখে, কারণ এই প্যারামিটারগুলো 2021 সালের এপ্রিল এবং অক্টোবরে ঠিক করা হয়েছিল। সেই নির্ধারিত প্যারামিটারগুলির উপরেই কিন্তু মূল্য নির্ধারণ হচ্ছে এলপিজির। ঈদুল আজহার সামনে রেখে সক্রিয় পশু চোরাকারবারীরা। সীমান্তের কাঁটাতার পেরিয়ে আসা এসব পশু ঢুকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। বিজিবি তৎপর থাকলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া চোরাকারবারীরা। সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। রাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই যেন দিনের শুরু পশু চোরাকারবারীদের। ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু, মহিষ সহ নানা ধরনের পশুর চালান নির্দিষ্ট এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারলেই মিলে পারিশ্রমিক। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিতে নানা কৌশলে এসব চোরাকারবারীরা সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বছরের পর বছর করছে ব্যবসা। অন্যদিকে বিজিবির অভিযানে প্রায় ধরা পড়ছে পশুর চালান, তবুও থামছে না অসাধু এই কারবার। পশু বোঝাই এমনই একটি ট্রাককে অনুসরণ করে সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে পশুর চোরাচালান বাড়াতে সক্রিয় চক্রের সদস্যরা। গরুগুলো যে আসে, এটা কোন বাজার থেকে আসে? বুগলা বাজার। এখন হরিপুরের এদিকে হালকা আসে, আর এদিকে ছাতকের ওদিকে কিছুটা হালকা হালকা আসে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত ঘেঁষা বুগলা বাজারে সময় সংবাদ। বিভিন্ন ফার্মের নাম দিয়ে বাজারে রয়েছে পশু রাখার অস্থায়ী ঘর। অভিযোগ আছে এখানেই মিলে ভারতীয় গরু মহিষের দেশি ছাড়পত্র। আমরা ওপেন দেখতেছি, রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। বাজারে ভারতীয় পশু ঢুকে পড়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। ভারতীয় গরু আসা দেশে গরুর দাম কমে যায়। যেগুলো বিক্রি 1 লাখ, বিঘে 60,000, 70,000, 80,000। অবশ্য চোরাকারবারীদের ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোনো চোরাচালান এই এলাকা দিয়ে না হয়। যারা চোরাকারবারীদের, ছোট ছোট চোরাকারবারীদের মদত দেয়, তাদেরকে আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, বিছানাকান্দি, প্রতাপপুর, সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ বেশ কিছু সীমান্ত এলাকা হয়ে পশু চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে উঠলেও
প্রশাসনের নজরদারি থাকলে তা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এদিকে ঈদুল আজহা ঘিরে অবৈধ পথে গবাদি পশু আনা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে কথা বলেছেন উপদেষ্টা। বলেছেন, কোরবানি উপলক্ষে চাহিদার তুলনায় দেশে অতিরিক্ত গবাদি পশু থাকায় এবছর আমদানি করা হবে না। কোরবানির জন্য এবার 1,24,47,337টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। এবছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থাও থাকবে। কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে, চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়। আজকের পর থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে। নকশা মেনে তৈরি হয়নি ভবন, আবাসিকের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহার, সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন। পুরান ঢাকার তাঁতিবাজার ও নারায়ণগঞ্জে এসব অনিয়ম পেয়েছে রাজুক। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া এবং জেল জরিমানা করা হয়েছে। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে রোববার পুরান ঢাকার তাঁতিবাজারে অভিযান চালায় রাজুক। অভিযানে নকশা বহির্ভূত ভবন, আবাসিকের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহার এবং সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের সত্যতা মেলে। এ সময় অভিযুক্ত ভবন মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 3টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। বসাক লেনে অসৎ উপায়ে ভবন নির্মাণের দায়ে এক ডেভেলপার প্রতিনিধিকে 3 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ থাকার কারণে স্পেশালি কারখানা তারা এখানে ইউজ করছে, যার জন্যই মূলত আমরা এখানে অভিযানটি পরিচালনা করেছি এবং আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করেছি। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় 5টি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজুকের আরেকটি দল। ভেঙে ফেলা হয় নকশা বহির্ভূত অংশ। এ সময় একটি 5তলা ভবনের মালিককে 60,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যেটুকু আমাদের কাছে আমরা পেয়েছি নকশা দেখে ততটুকু আমরা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। পাশাপাশি হচ্ছে যে তাদের যে নির্মাণ মিটারটা ছিল ওই মিটারটা আমরা জব্দ করেছি। অভিযান চলাকালে অন্য 4 ভবনের মালিককে না পাওয়ায় ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করে রাজুক। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন। এ সময় চটপটি, ফুচকা, ফাস্টফুডের দোকান সহ 7টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নগর জুড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুরগি ও কবুতর চুরির অভিযোগে 2 কিশোরের মাকে ডেকে জনসম্মুখে নাকে খত দিতে বাধ্য করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের পর 2 নারীকে নির্যাতনে অভিযুক্ত ফেনীর 5গাছিয়া ইউনিয়নের বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুকে অব্যাহতি দিয়েছে দলটি। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মুরগি ও কবুতর চুরি করেছে 2 কিশোর। এর দায়ে ওই 2 জনের মাকে ডেকে নিয়ে নাকে খত দিয়ে নির্যাতন করা হয়েছে। 1 মে ফেনী সদর উপজেলার খালুর দোকান এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওতে দেখা যায় 2 মাকে নির্যাতন করেন 5গাছিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু। ছেলেরে ফিরেছে, তারপর ছেলের মারে নায়ক টানেছে। আইনের শাসন বাস্তবায়ন করার জন্য করতেছেন, তাহলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম, কিন্তু আমার তো মনে হচ্ছে না এই জিনিসটা আপনারা নিজেদের ব্যক্তিত্ব জাহির করার জন্য করছেন। যারা দলের জন্য যারা ক্ষতি হয়, দলের সুনাম ক্ষুণ্ণ হয়, মানুষের ক্ষতি হয়, মানবতার লঙ্ঘন হয়, ওইরকম লোক দলে রাখার প্রয়োজন নাই। আইনজীবীরা বলছেন দেলু যা করেছেন তা আইন অনুযায়ী অপরাধ, আর পুলিশ বলছে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক পাঞ্চাতেরা তাকে কাজটা করতে বাধ্য করছে, এটা আমি ঘোর বিরোধিতা করে এবং আমি এটা একটা জোরালো বিচার দাবি করে। নাকে খতের বিষয়টি
উচিত হয়নি। আমরা বিষয়টা খতিয়ে দেখছি, এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এবার খেলার খবর। বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক লিটন কুমার দাস দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে এলকেডিকে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে বিশ্রামে তাসকিন, বাদ পড়েছেন আফিফ, নাসুম আর রিপন মন্ডল। এই দুই সিরিজের সহ অধিনায়ক শেখ মেহেদী। টি-20 বিশ্বকাপে ব্যর্থ হয়ে দায়িত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। স্থায়ী সমাধানের পথ না পেয়ে বিসিবি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পার করেছে লিটনের কাঁধে দায়িত্ব দিয়ে। সামনে টি-20 ফরম্যাটে বাংলাদেশের ব্যস্ত সূচি। আগামী বছরের শুরুতেই শর্টার ফরম্যাটের মেগা আসর, সেটা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিসিবির। লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। তার পারফরমেন্সটা খুব জরুরি, ব্যাটিংয়ে বিশেষ করে। সেটা যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি তাহলে মনে হয় আমাদের এই দলটা ওখানে ও খুব ভালো একটা রোল প্লে করতে পারবে। এদিন আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই মেহেদী মিরাজ, নাসুমের পরিবর্তে সুযোগ হয়েছে তানভীর আহমেদের। যুক্ত হয়েছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম। ইনজুরিতে নেই তাসকিন আহমেদ। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। যে 5টা বোলার থাকবে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে। এর আগেও জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন লিটন দাস। তার অধীনে সবশেষ সাদা বলের সিরিজে সাফল্য পেয়েছে বাংলাদেশ। যদিও তখন ছিলেন অন্তর্বর্তী, এখন পেলেন স্থায়ী দায়িত্ব। এখন দেখার অপেক্ষায় ক্যাপ্টেন লিটন নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন কিনা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করিডোর নিয়ে আলোচনা হলেও চুক্তি হয়নি। প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ বলে নিরাপত্তা উপদেষ্টা। অনির্বাচিত বলেই লুকোচুরি করছে সরকার, অভিযোগ রিজভির। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স, গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। এই ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।